আওয়ামী লীগ যেটা অন্যায় করেছে এটা 14 সালের পর থেকে আইসিইউতে চলে গেছে আওয়ামী লীগ। আমরা যখন লড়াই করেছি 42 ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় বসেছি, আমাদের পায়ের সাথে পিচ লেগে গিয়েছে। ক্ষমতার মদমত্তে মিডিয়াও ভেসে গিয়েছিল। নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, আমাদের দেশে ক্ষমতার চেয়ার একবার যিনি বসেছেন একই দশা। বিএনপিকে এত বুতানের দরকার কি রে ভাই? ছাত্রলীগের উল্টাই দিবেন, পাল্টাই দিবেন, হ্যান করেন গা, ত্যান করেন গা, আওয়ামী লীগের নিষিদ্ধ করবেন, আপনারা গুনে ওরা। আর আপনি যে আসেননি আমার ডাকে, তার মানে হাসিনাকে আপনি প্রলম্বিত করেছেন অপরাধ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে সরাসরি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য ঘটনা ধরে বিশ্লেষণ করে থাকি, আলোচনা শুনে থাকি অতিথির মুখ থেকে। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, এগুলোর বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। বাউল ভাই, আপনি নিশ্চয়ই শুনেছেন যে নতুন যে রাজনৈতিক দল, তরুণদের রাজনৈতিক দল এনসিপির শীর্ষ একজন নেতা, তিনি হাসনাত আবদুল্লাহ, বিগত জুলাই আন্দোলনের সময় তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করে আলোচনায় উঠে আসেন এবং বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে কেন্দ্রবিন্দুতে যে কয়েকটি চরিত্র আছে তার মধ্যে তার নামটি আলোচিত। গত দুদিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যেটিতে আসলে তিনি নানান তথ্য উপাত্ত তুলে ধরেছেন, যা নিয়ে জনজীবনে এবং রাজনৈতিক অঙ্গনেও এক ধরনের আলোচনা চলছে যে এই বক্তব্যটি আদৌ কতটুকু সত্য, কতটুকু মানে তথ্যবহুল তার এই স্ট্যাটাস। আমি জানি না এটা আসলে কতটুকু সত্য। দুইটা বিষয় এই বক্তব্যের। একটা হলো যে সেনাবাহিনী কিভাবে এই ধরনের রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা করবার এখতিয়ার রাখে কিনা, সেটা হলো একটা ইস্যু। এবং আদৌ আলোচনা করেছে কিনা, আদৌ আলোচনা হয়েছে কিনা আমরা জানি না। আর হয়েও যদি থাকে, তো এই আলোচনাটা হয়েছে আজ থেকে 10 থেকে 12 দিন আগে। হাসনাত আবদুল্লাহরা এই 12 দিন পরে এই বিষয়গুলো কেন মানুষের সামনে, গণমানুষের সামনে নেয়, সেটাও একটা প্রশ্নের বিষয়। তারা যদি দেশ এবং মানুষের প্রতি কমিটমেন্ট হয়ে থাকে, বিষয়টাতে এত স্পর্শকাতর একটা বিষয়, কেউ কেউ তো এটা নিয়ে আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করছে, ব্যাখ্যা দিচ্ছে যে এই দর কষাকষিতে তাদের সাথে মেলেনি, ভাগ বাটা রয় পিঠাভাগের মতো, সেই জন্য এখন সেটা তারা একটা পাবলিক করছে। এটা তো দুর্ভাগ্যজনক। একটা রাজনৈতিক দল কয়েকদিন মাত্র হয়েছে, 1 মাসও হয় নাই তার জন্ম হয়েছে, তারা এটা সেনাবাহিনী ডাকলো, চলে গেলেন এবং স্বাধীন রাষ্ট্রের সেনাবাহিনী তো অত্যন্ত সেনসিটিভ, এবং চলে গেলেন। তারপরে সেনাবাহিনীর সাথে তার কি হলো না হলো সেই বিষয়গুলো এইভাবে পাবলিক, এই বিষয়গুলো কিন্তু খুবই স্পর্শকাতর বিষয়। আলোচনা যদি হয়েও থাকে বা তারা যদি যেও থাকে, প্রথমত তাদের ডাকা ঠিক হয়নি। যদি সেনাবাহিনী ডেকে থাকে, তারা ডাকতে পারেন না এই বিষয় নিয়ে। ডেকেও যদি থাকেন, তারা গেলেন কেন? তারা তো বড় বড় কথা বলেন যে কি 5 আগস্টের পরে সেনাবাহিনীর ওখানে সব রাজনৈতিক দল গেছে, তাদেরকে ডাকছে, তারা যায় নাই, অম্বিতম্বি করে বলে। তাহলে এখন কেন গেলেন? আর গেলেন যেহেতু, কি আলোচনা হলো, আদৌ কি আলোচনা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা এখনো কিছু পাইনি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। আমরা মনে হয় পরিষ্কার করার প্রয়োজন আছে। বাংলাদেশের এই সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করি, সবসময়ই করি, তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখবার চেষ্টা করি। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলে তাদেরকে আমরা সম্বোধন করে থাকি। ইভেন এবং আন্তর্জাতিক মহলে আমাদের সেনাবাহিনীর একটা মর্যাদা আছে। ইভেন এই যে 5 আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবেও বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা, এটা নিয়ে আপনি ওইভাবে প্রশ্ন করতে পারবেন না। বরং ক্ষেত্র বিশেষে তাদের ভূমিকার কারণে আমরা এই তুলনামূলক কম রক্তপাতের মধ্য দিয়ে আমরা একটা বিজয় অর্জন করতে পেরেছি। তার মানে কি এখন নতুন করে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র? এটা হতে পারে। এটা বারবার আমরা বলা হচ্ছে যে ষড়যন্ত্রটা যে একেবারে শেকড় থেকে, গভীর থেকে হচ্ছে, এটা মানে এখন স্পষ্ট। বারবার বিএনপি বলেছিল যে দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই যে সামগ্রিক আয়োজন প্রক্রিয়া, একটার সাথে আর একটা কিভাবে সম্পৃক্ত আমি জানি। জামাত একরকম বলছে, একই সাথে এনসিপি বলছে। প্রধান ইউনূসের বক্তব্য দেওয়ার পরে সাথে সাথে তার এই যে সামগ্রিক রিয়াকশন, এইগুলা একটা অ্যালার্মি একটা বিষয় বলে আমরা মনে করছি। এবং যারা দায়িত্ব জ্ঞানহীনভাবে এইগুলো নিয়ে কথা বলছে এবং সেনাবাহিনীকে বিতর্কিত করবার চেষ্টা করছে, প্রশ্নগুলো সামনে আসছে, বা সেনাবাহিনীও যদি এই রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে, সেটাও আমাদের জন্য সামগ্রিক দুইটা বিষয় দুর্ভাগ্যজনক, পরিষ্কার হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। যে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে সম্প্রতি আপনি খেয়াল করেছেন যে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি একটি আশঙ্কা প্রকাশ করেছেন যে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন এবং নানানভাবে রাজনীতিকে বিতর্কিত করবার ষড়যন্ত্র চলছে এবং যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনেও এক ধরনের অনিশ্চয়তার ষড়যন্ত্র চলছে। এটি আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করেন? শোনেন, এটা অন 11 থেকে শুরু হয়েছে মিডিয়া ট্রায়াল, একতরফাভাবে লাল হরফে তারেক বন্দনা গিবত, মানে কি বলে, চরিত্র হনন, যা ইচ্ছা তাই। এবং পরবর্তীতে কয়েকটা গণমাধ্যম কিন্তু স্বীকারও করেছে যে এইগুলো যাচাই বাছাই না করে একটা সেনা গোয়েন্দা সংস্থা কর্তৃক সর্বপ্রকারিত খবর তাদেরকে ছাপতে হয়েছিল, যেটা একটা স্বাধীন দেশের গণমাধ্যমের জন্য খুবই কলঙ্কজনক এবং দুঃখজনক অধ্যায়। এবং তারেকের চরিত্র হনন, জিয়া পরিবারের চরিত্র হনন এবং বেগম খালেদা জিয়ার চরিত্র হনন যে নগ্নভাবে করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমরা মনে করছি মিডিয়া ট্রায়াল বা মিডিয়ার এই ধরনের কোনো মিডিয়ার এই ধরনের মানে টেন্ডেন্সি, এক্ষেত্রে মানে মিডিয়ার কিছু কিছু জায়গা থেকে বলা হচ্ছে যে এটি আসলে একেবারে ডিরেক্ট মিডিয়া ট্রায়াল ওভাবে ঠিক না। বিএনপির সাথে গণমাধ্যমের এক ধরনের দূরত্বও আছে, সম্পর্কও বিএনপি আসলে ওইভাবে করে উঠতে পারেনি বা বিএনপি তাদের ন্যারেটিভ আমার কথা শুনেন এস্টাবলিশ করতে পারেনি। দূরত্ব কি? দূরত্ব মানে কি? আপনি যদি জার্নালিস্ট হয়ে থাকেন, আপনার সাথে আমার ব্যক্তিগত কি সম্পর্ক আছে, মাখামাখি আছে, সেটার সাথে তো আপনার পেশাগত ভূমিকা করা উচিত না। হ্যাঁ, মানে সমন্বয় করা বা অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন আছে আমি মনে করি না। তাহলে তার এথিক্সের জায়গা থাকলো না। যে যত ম্যানেজ করতে পারবে, যে যত সম্পর্ক মেইনটেইন করতে পারবে। কিন্তু গণমাধ্যম এবং রাজনীতি কিন্তু একেবারে একে অপরের পরিপূরক। সুতরাং সেই ক্ষেত্রে বিএনপির সাথে গণমাধ্যমের এক ধরনের এই যে পরিপূরক সম্পর্ক। আচ্ছা, বৈরিতা কেন থাকবে? সেই আপনার পেশাগত যে একটা ব্যাপার, এই বাংলাদেশের প্রেস ক্লাবের জায়গা দিয়েছে জিয়াউর রহমান, হ্যাঁ, উদ্বোধন করেছে জিয়াউর রহমান। বাংলাদেশের 4টি সংবাদপত্র থেকে অনেকগুলো সংবাদপত্রের ব্যবস্থা করেছিল বিএনপি রাজনৈতিক দল হিসেবে। হ্যাঁ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ওনার এইগুলো সব বেগম খালেদা জিয়ার আমলে করা। কি কারণে এখন ব্যক্তিগতভাবে আপনাকে আমি তোষামত করলাম কিনা, আপনাকে আমি প্লট দিলাম কিনা, আপনি সেই যে বিষয়গুলো আপনি সামনে আনলে হতে পারে। বিএনপির কাছে শুধুমাত্র একটি পেশা গুরুত্ব পাইতে পারে না, হোক সে সেনাবাহিনী, হোক সে সাংবাদিক। বিএনপি অলওয়েজ দেশ এবং মানুষের অগ্রাধিকারকে সামনে রেখেছে। এখন হ্যাঁ, আওয়ামী লীগের আমলে সাংবাদিকদের অনেকে লুণ্ঠন করতে পারছে, অনেকে প্লট পেয়েছে, দেশের মানুষকে বঞ্চিত করে এগুলো করা হয়েছে, সেই দায়বদ্ধতা থাকতে পারে। স্টেট বলা হয়, হ্যাঁ, সেটাই তো বলছি আমি। আপনি অন্য সব পেশার সাথে তো এই পেশাকে তুলনা করতে পারবেন না। কি আপনি সে পেশার সাথে আপনি কি আলাদা করে আপনি দেখবেন? 4th স্টেট, গণমাধ্যম যদি 4th স্টেট হয়, পার্লামেন্ট যদি 3rd স্টেট হয়, রাজনীতিবিদ যদি 1st স্টেট হয়, আর বাংলাদেশের মানুষ সবকে আপনি মাইনাস করে দেবেন? না, সবাইকে মাইনাস করে না। আপনি গুরুত্বটা কোথায়? না, আপনি কি, আমি আপনার প্রশ্নটাই বুঝতে পারিনি যে বিএনপির সাথে গণমাধ্যমের গ্যাপ আছে, এই তো না। তাহলে এই মিডিয়া কু কেন, মিডিয়া ট্রায়াল কেন ইন্টেনশনালি করা হচ্ছে? আমি বলি এই যে বিগত 15 বছরের মিডিয়া আপনি দেখেননি কি বলেছে? হাসিনার পা চাটতে 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 পায়ের পাতা খালি ক্ষয় করে ফেলছে। কেন করেছে? সবাই কি ভয় করেছে? টোপে করেছে, লোভে করেছে। এই মিডিয়ার মধ্যেও আছে এগুলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি করেছে? চরিত্র হনন, মানে লেজে, মানে পাচাটা, গোলামি করা, কৃতদাস, এগুলো ভূমিকা পালন করেছে না? পুলিশরা তো করেছেই। কেন করেছে? কেউ ভয়েও করতে পারে, কেউ লোভে করতে পারে, কেউ টোপে করতে পারে। কারণ বিএনপি তো ভয় দেখায় না কেউ কাউকে। বিএনপি তো ওই চাটলে কোনো পুরস্কার দেয় না কাউকে। বিএনপির আমলে তো ওই মিডিয়ার নাম করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করা যায় না। সেজন্য বিএনপির প্রতি তাদের অখুশি থাকতেই পারে তারা। না, সেই অখুশি যদি, মানে আপনার এই ব্যাখ্যাই যদি সঠিক হয়, তাহলে আবার মিডিয়া ট্রায়ালের এই অভিযোগ তোলা তো এই যে বিএনপির কাছ থেকে আপনি অনৈতিক সুবিধা পাবেন না, এই জন্য বিএনপিকে আপনি যাচ্ছে তাই ভাবে আপনি করতে পারবেন। তাহলে আপনাদের পক্ষ থেকেও তো শক্ত কোনো ন্যারেটিভ আপনারা এইভাবে তুলে ধরতে পারছেন না। বলছি, এই যে বললাম, পরিষ্কার করে বললাম, এখন আমার বক্তব্য যদি আপনার পছন্দ হয় না, আপনি প্রচার করেন না, যাচ্ছে তাই ভাবে। তারেক রহমানের নাম, হ্যাঁ হয়েছে তো বাংলাদেশে। তারেক রহমানের চরিত্র হনন, খালেদা জিয়ার চরিত্র হনন, খালেদা জিয়ার বাসা থেকে কি পাওয়া গেল, এর কোন ব্যাখ্যা, বিশ্লেষণ, এর কোন অনুসন্ধানী প্রতিবেদন আপনারা করেছেন? বাংলাদেশে যত হত্যা হয়েছে, গুম হয়েছে, খালেদা জিয়ার উপর যে মামলা নিয়ে যত নিপীড়ন হয়েছে, কয়টা রিপোর্ট হয়েছে? কি রিপোর্ট হয়েছে আপনি আমাকে বলেন? এটা কি মিডিয়া? এটা কি, মানে কি বলবো, এটা কি স্বাধীন গণমাধ্যম? এটা কি বিবেকপ্রসূত মিডিয়া? হয়নি তো। ক্ষমতার মদমত্তে মিডিয়াও ভেসে গিয়েছিল, সবাই না হলেও অনেকেই। সেক্ষেত্রে আপনারা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করবার জন্য তো আমরা তো সাংবাদিকতা করি না। সেক্ষেত্রে আপনাদের তো ভিন্ন ভাবে আমরা রাজনীতি করি। আমাদের বক্তব্য আমরা বলতে পারি,
কিন্তু সেটা প্রচার করার দায়িত্ব, সেটা বিশ্লেষণ করার দায়িত্ব আপনার, যদি আপনি মিডিয়ার মানুষ হয়ে থাকেন, গণমাধ্যমের মানুষ হয়ে থাকেন। বাংলাদেশে এই 15 বছরের ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের দায়িত্ব হাসিনার একার না তো, গণমাধ্যমের আছে, শিক্ষকের আছে, সাংবাদিক, প্রত্যেকের আছে। আরেকটি জিনিস বাউল ভাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি করবার অধিকার আছে কি না আছে, এটি নিয়ে এক ধরনের বিতর্ক চলছে। এবং এনসিপি নতুন যে রাজনৈতিক দলটি ঘুরে ফিরে, সেই রাজনৈতিক দলটিরই কথা আবারও সামনে চলে এসছে। তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করেছে এবং তাদের শীর্ষ নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত নির্বাচন হয় কি করে। এবং তাদের দ্বিতীয় সারির বেশ কয়েকজন নেতা কিন্তু গত কয়েকদিন ধরে বলছেন যে আওয়ামী লীগের বিচার না হলে, শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না। ধূম্রজাল, এই ধূম্রজালের কারণ বায়োপিও কি কারণ সেটা যারা বলছে তারা। তবে আমরা যেটা আন্দাজ করতে পারি, আপনি এখন এই চেয়ারটায় আছেন, নির্বাচন হয়ে গেলে এই চেয়ারটায় গণতান্ত্রিক একজন লোক মানুষ বলবেন, সাপোজ কথার কথা বললাম, আপনি কেন চাবেন নির্বাচন? নাও চাইতে পারেন আপনি, নাকি? এখন আপনি যেভাবে ক্ষমতা উপভোগ করছেন, ফ্ল্যাগ উড়ে ঘুরে বেড়াচ্ছেন, চড়তেন রিক্সায়, আপনি হেলিকপ্টারে চড়ে বেড়াচ্ছেন, থাকতেন ইউনিভার্সিটির হলে 5 স্টারে থাকছেন, টিএসসিতে ইফতার করতেন, গোল হয়ে 5 স্টারে বসে ইফতার করছেন। আপনাকে তো জৌলুস, ক্ষমতা, মদবত্ততা, জাঁকজমক, এগুলোকে আপনাকে তো পেয়ে বসতে পারে। ওই চেয়ার নাকি খুব খারাপ, নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, আমাদের দেশে ক্ষমতার চেয়ার একবার যিনি বসেছেন একই দশা। এটাও তো হতে পারে, আপনার বয়স কম বয়সী, ওই যে নরমাংসের স্বাদ বাঘ, আর আপনি তো একটা তরতাজা কেবল যুবক বাঘ, শিশু বাঘ, আপনার তো তাগত, আপনার ইচ্ছা, এটা হতে পারে। না হলে এক এক রকমের সময় এক এক রকমের বক্তব্য, তাদের মধ্য থেকে বিভ্রান্তিমূলক বক্তব্য, তাদের মধ্য থেকে কিভাবে বিচার হবে, এই বিচারের সামনে কি, পিছনে কি, আগা কি, মাথা কি, বিচারের অর্থ কি, কি লাগে, কতদিন লাগে, কেমনে হয়, এগুলা। হাসিনার বিচার কি বিএনপি চায় না? হ্যাঁ, বিএনপি আপনার কি ক্ষতি করেছে? হাসিনা কতটুকু ক্ষতি করেছে? এই দেশে বিএনপিকে নির্মূল করবার জন্য, নিশ্চিহ্ন করবার জন্য গুম, খুন, লুণ্ঠন, অত্যাচার, খালেদা জিয়া থেকে শুরু করে এই পার্টি 1,50,000 মামলা আপনার বিরুদ্ধে। কি হয়েছে? আমি বিচার চাই না, আপনি বিচার চান। মায়ের চাইতে মাসির দরদ বেশি। এই যে হাসিনার লোকজন ফুটর ফাটর করে মিছিল শুরু করে, কালকে হয়তো ধানমন্ডিতে মিছিল বের করেছে, কোথায় ছিলেন? ছাত্র দলের ছেলেরা মিছিল ভেঙে গুড়িয়ে গ্রেপ্তার করেছে। আর আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ চান, আওয়ামী লীগের বিচার চান। আমি চাই না। আওয়ামী লীগ যদি কালকে নামে, বিএনপি যদি আমরা ঘরে বসে থাকবো, আপনি কোথায় থাকবেন? খুঁজে পাওয়া যাবে আপনাকে? কিন্তু তারা কথা যখন বলবেন মেপে বলতে হবে, বাস্তবতার সাথে মিলিয়ে বলতে হবে, দয়া করে। তারা তো বলছে ভিন্ন কথা, যে আপনারা গত 17 বছরে যেটা পারেননি সেটা তারা পেরেছে, তাদের নেতৃত্বে হয়েছে। কে পেরেছে? এই ছাত্র জনতা পেরেছে হাসিনাকে উৎখাত করতে। হ্যাঁ, পারেনি তারা একারা পারেনি, আমরা ছিলাম। আমরা 17 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমরা যখন লড়াই করেছি 42 ডিগ্রি তাপমাত্রায় রাস্তায় বসেছি, আমাদের পায়ের সাথে পিচ লেগে গিয়েছে। সেই তাপমাত্রায় আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে বসে বসে ছাত্রলীগের সাথে আয়েশ করেছেন, ডাইনিংয়ে ভালো ভালো খাবার খেয়েছেন, পড়াশোনা করেছেন। আমার এক কর্মী যখন জেলে থেকে বাবার ডেড বডি দেখতে আসতে এই ডান্ডা বেরিয়ে পড়ে আসছে, তখন আপনি বাড়িতে মায়ের হাতের পিঠা খেয়েছেন, রেকর্ডেড। আমরা যখন হাজারে হাজারে গুম হয়েছি, খুন হয়েছি, এবং আমার ছেলেরা যখন ক্যাম্পাসে যাইতে পারে নাই, তখন আপনার অনেকেই, সবাই না হলে, একাডেমিক ক্রীড়ার চমৎকারভাবে ছাত্রলীগের সাথে মিশে সম্পন্ন করেছেন। আমরা যখন দেখেছি আপনি যদি আসতেন আরো 5 বছর আগে, হাসিনা 5 বছর আগে চলে যেত। আপনি এই দাবি যদি হাসিনা মেনে নিত, জুলাইয়ের 15 তারিখে বৈষম্যের কোটার আন্দোলন, আপনি ঘরে ফিরে যাইতেন। আমি যাইতাম না। আপনি ঘরে ফিরে যাইতেন, আমি যাইতাম না, হাসিনার পতন না হওয়া পর্যন্ত। আপনি না আসলে আরো 5 বছর পরে হয়তো হাসিনার পতন আমি করতে পারতাম। কিন্তু আমি দেখেছি আপনি আসেননি। তা আপনি যখন ডেকেছেন তখন আমি এসেছি, সেই জন্য হাসিনার পতন হয়েছে। আপনি একা করেননি। আর আপনি যে আসেননি আমার ডাকে, তার মানে হাসিনাকে আপনি প্রলম্বিত করেছেন। তার মানে তো সেটাই সঠিক যে তাদের আহ্বানে আপনারা সাড়া দিয়ে রাজপথে নেমেছেন, তাই অন্যায় করেছি আমরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে না, আমার কথা শুনে, না, ক্রেডিট নিতে পারে। আপনি আহ্বান করেছেন একটা অনৈতিক জিনিসকে, ফ্যাসিবাদ উৎখাত করার জন্য। আপনার আহ্বানে আমি সাড়া দিয়েছি। আমি যখন আহ্বান করেছি একই দাবিতে, আপনি আমার আহ্বানে সাড়া দেন নাই, সেই জন্য সে সরে নাই। আপনি অপরাধ করেছেন আগেই। তাহলে হাসিনা আরো 5 বছর আগে বিদায় হইতো। আমার জায়গায় আমি এথিক্যাল অবস্থায় ঠিক ছিলাম। আমি ডেকেছি, আপনি আসেননি। হ্যাঁ,
আপনি হাসিনাকে মেনে নিয়েছেন, ওর সাথে আরামে এসে দিনাতিপাত করেছেন, এখন হেলমেট বাহিনী হয়েছে। তাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এইরকম একটি রক্তক্ষয়ী আন্দোলনে সাড়া দিয়ে রাজপথে নিজেদের শত শত নেতাকর্মীর জীবন দিলেন এবং আপনারা রাজপথে ছিলেন। এখন কেন তাহলে আপনাদেরকে তাদের সহ্য হচ্ছে না, বা তাদের সাথে এক ধরনের আমাদের সহ্য না হওয়ার কি আছে? না, আপনাদেরকে কেন তারা সহ্য করতে পারছে না? তারা জানে, খালি গুতায়। কেন গুতায় আমি জানি না, কি এর অর্থ আছে জানি না। বিএনপিকে এত গুতানের দরকার কি রে ভাই? বিএনপি তো তোমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলছে। বিএনপি তো তোমার 12 ভাগে ভাত চায় নাই। বিএনপি খালি বলছে যে দেশে শান্তি চাই, স্থিতিশীলতা চাই, এনার্কি চাই না দীর্ঘকাল, নির্বাচন চাই। নির্বাচন চাও কি ফ্যাসিবাদ না গণতন্ত্র বিরোধী বক্তব্য? আপনি আমাকে বলেন যে নির্বাচন আপনি আরো 2 মাস পরে দিতে চান, কোনো যুদ্ধ তো বাধাই নেই। ওনাদের যে সরকার, সেই সরকারকে সমর্থন দিচ্ছি তো। কালকে যদি কই যে আমরা নাই সরকারের সাথে, সরকার কতক্ষণ থাকবে আপনি বলেন? তো কেন আপনি আমারে গোতাচ্ছেন? আমি তো আপনার গোতাইতেছি না, আমি তো একটা ভোটই চাইছি, যে এই ভোট 17 বছর মানুষ দিতে চাই না। তা ভোট চাইলে আপনার গচ্ছাদাহ কেন? হাসিনা কইতো যে উন্নয়ন চান না গণতন্ত্র চান, আর আপনি আবার কইতেছেন সংস্কার চান না ভোট চান। একই তো কথা। আশ্চর্য ব্যাপার, ভোট চাইলে আপনার তো গাত্রদাহ হয়ে যায়। আপনি বলেন যে ভোট আরো 2 মাস পরে দিব, আমাকে কনভিন্স করেন। আমার সাথে কেন যুদ্ধ বাজাচ্ছেন আপনি? আর ছাত্রলীগ যখন মিছিল করে আপনি তখন কই থাকেন? ছাত্রলীগের উল্টাই দিবেন, পাল্টাই দিবেন, হ্যান করেন গা, ত্যান করেন গা, আওয়ামী লীগের নিষিদ্ধ করবেন। আপনার গুণে ওরা আমাকে প্রতিহত করতে হয়, আমার ছাত্রদলকে এগুলো ফাইট করতে হয়। ছাত্রদল যদি ফাইট না করে তাহলে কি হবে অবস্থা আপনি বলেন? কোথায় পুলিশ, কোথায় বৈষম্য বিরোধী, কোথায় এনসিপি? রিয়েলিটি বুঝতে হবে, বাস্তবতা বুঝতে হবে। আপনি আমারে কুচায়েন না, আপনি আমারে গুতায়েন না, অসুবিধা নাই। 2 মাস ক্ষমতায় বেশি থাকতে চান থাকেন, কোনো অসুবিধা নাই। আমাকে কনভিন্স করেন, দেশটা সবার আমাদের। হাসিনাকে উৎখাত করছি, আপনার এই ভূমিকার কারণে আপনি হাসিনার আসার পথ প্রশস্ত করছেন। মুখে বলছেন বড় বড় কথা, আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেবো, আওয়ামী লীগের এটা করে দেবো, ওইটা করে দেবো। আওয়ামী লীগ যখন মিছিল বের করে তখন আপনার খুঁজে পাওয়া যায় না। একই সঙ্গে বাবুল ভাই আরেকটি জিনিস, এই আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের আমির, জামাত ইসলামের আমির, তিনি বলেছেন 36 জুলাই জামাত ইসলামের চ্যাপ্টার ক্লোজড হয়ে গেছে। সেটি নিয়ে আবার নতুন করে কিসের বিতর্ক? সেটি আওয়ামী লীগ ডেড কেস, এটি নিয়ে আলোচনা না করে আমরা সামনের দিকে। সকালে কইছে না বিকেলে কইছে? কবে কইছে? গতকালকের বক্তব্য। আজকে আবার কিছু বলছে নাকি? কখন কি বলে আমরা তো জানি না। কয়দিন আগেই কইছে আমরা মাফ করে দিলাম, কয়দিন আগেই কইছে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ না ভালো, কয়দিন আগেই কইছে। এখন কখন উনি কি বলে আমি জানি না, সরি টু সে। কি আওয়ামী লীগ কি কইছে কালকে? 36 জুলাই আওয়ামী লীগ ক্লোজড, এটি আর নতুন করে এটা তো সবাই জানে, আমার দর্শকরা জানে আওয়ামী লীগ ইতিহাস ক্লোজ। আওয়ামী লীগ যেটা অন্যায় করেছে এটা 14 সালের পর থেকে আইসিইউতে চলে গেছে আওয়ামী লীগ। কিন্তু উনি এই কয়েক বছর ছিল, বলছেন যে আওয়ামী লীগকে আমরা ফ্যাসিস্ট বলবো না। কত কথাই তো কয়, সেটাই তো বললাম যে কালকে কইছে না আজকে কইছে, সকালে কইছে না বিকালে কইছে। উনি তখন জিএম এরশাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে কিনা আমি জানি না, আমি সরি টু সে, মুরব্বী মানুষ আমাকে বলতে হয়। ওনাদের বক্তব্যের কোনো স্টেবিলিটি নাই, হ্যাঁ, ধারাবাহিকতা নাই কোনো। এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশের রাজনীতিতে জামাত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেইন স্ট্রিম দল, হ্যাঁ, তাদের সাস্টেইনেবিলিটি, ধারাবাহিকতা, তাদের ইথিক্যাল একটা অবস্থান থাকার প্রয়োজন আছে, এটা আমি মনে করি। সকালে বিকেলে একরকম কথা বললে মানুষ সেটাকে প্রশ্নবোধক বলবে। জি বাবুল ভাই, তারপরে মনে করেন বর্তমান সরকারেরও কিন্তু এক ধরনের পজিটিভ অবস্থান এখনো পর্যন্ত আছে, এবং আপনারা আপনাদের দলের পক্ষ থেকেও কিন্তু আপনারা বারবার বলছেন যে এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় বাংলাদেশ হেরে যাবে। তারপরেও মাঝে মাঝে কেন এত দ্বিধাদ্বন্দ্ব দৃশ্যমান হয়ে যায়? এটি আসলে কি, মানে আসলে ক্ষমতার কেন্দ্র, অভিজ্ঞতার ঘাটতি, না তাদের রাজনীতি না বুঝতে পারা? না, অভিজ্ঞতার ঘাটতি অবশ্যই আছে। রাজনীতি না বুঝতে পারা, রাজনীতি সবার কাজ না। রাষ্ট্রাচার রাজনীতি, প্রফেসর ইউনূস অর্থনীতিতে নোবেল পাইতে পারেন, ওনার সহকর্মী যারা মানে বিষয়ভিত্তিক এক্সপার্ট হইতে পারে, একাডেমিশিয়ান হইতে পারে, সব হইতে পারে, কিন্তু রাজনীতি তো ভিন্ন সাবজেক্ট। এটা শেখার জন্য একটা জীবন লাগে, শ্রম লাগে, সাধন লাগে, ঘাম লাগে, গবেষণা লাগে, ঝুঁকি নেওয়ার সাহস লাগে, সব লাগে। রাজনীতি এমন একটা সাবজেক্ট যে সব সাবজেক্টে 80% মার্কস পাইতে হয়। আর আপনি অঙ্ক নিয়ে যদি পড়েন, ম্যাথমেটিক্স অনার্স পড়েন, ইকোনমিক্স পড়েন, ওই বিষয় নিয়ে আপনি অনার্স বা মহাকাশ বিজ্ঞান পড়েন, যাই পড়েন, ওই বিষয়ের পর আপনার লেটার প্যাডেই চলে। কিন্তু রাজনীতি এমন সাবজেক্ট 80% মার্ক সব বিষয় পাওয়া লাগে। কি কি বিষয়? একটা হলে আপনাকে ভীষণ থাকতে হবে, সেই ভীষণের জায়গাটা আপনার গ্যাপ থাকতে পারবে না। সেকেন্ড কথা, আপনার ঝুঁকি নেওয়ার মতো 180% মার্ক পাইতে হবে, সেই সাহস লাগবে, কলিজা লাগবে। তৃতীয় কথা, আপনার ফিজিক্যাল ফিটনেস লাগবে, হ্যাঁ। চতুর্থ কথা, মানুষের সেন্টিমেন্ট বোঝার ক্ষমতা আপনার লাগবে। তারপরে পঞ্চমত, আপনার মেজাজ মর্জি স্বাভাবিক হইতে হবে, হ্যাঁ। এই সব কিছু প্রত্যেকটা বিষয় হলো রাজনীতির
মানে একটা মানে complete science। কমপ্লিট সায়েন্স, সবকিছু মিলেই হলো রাজনীতি। তো সকলের তো সেই অভিজ্ঞতা নাই জীবনে। একটা জীবন লাগে একটা মানুষকে একটা রাজনীতি শিখতে, ওনারা সেটা শিখেন নাই। আবার এক ওনাদের জীবনে interior- অনেকে কমপ্লিট হতেও পারে না, ওনাদের তো সেই অভিজ্ঞতা নাই। ওনারা রাজনীতি প্রফেসর ওই নিউজ নিজেও স্বীকার করেছেন, এটা আমার কাজ না। তাহলে ওনার কাজ যেটা ছিল দ্রুত ট্র্যাকে উঠেই দিয়া একটা সুন্দর নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিয়ে ওনাকে বিদায় এবং নেওয়া। উনিও তো এবং উনি বলছেন। সেটা চাচ্ছে না বলে আমি মনে করি। ওনার কোনো ব্যাড ইন্টেনশন আছে আমার মনে হয়নি কখনো। না, উনি চাচ্ছে এখন আমাদের পর্যন্ত। দলে কিন্তু ওনার দলে ওই যে বললাম না, কিছু কিছু বাঘ নরমাংসের স্বাদ পাইয়া এখন ওই চেয়ার ছাড়তে চায় না। পৃথিবীর জটিল অপারেশন এই চেয়ারের সাথে, স্বৈরাচারের সাথে নাকি করা, রুগীকে আলাদা করা, তো তাই হচ্ছে। প্রফেসর ইউনূস তো একা না, সরকারের কেন্দ্রবিন্দু কোথায়, ক্ষমতা কোথায়, নানান জায়গায় স্টেক আছেই আছে নানানভাবে। এখানে সেন্ট্রাল একটা কমান্ড তো নাই প্রফেসর ইউনূসের হাতে আমার ধারণা। সেই জন্য পদ বিভেদ। তবে আমরা আশাবাদী হতে চাই, এসব হবে, আলোচনা হবে, কথা হবে, নানান মত থাকবে, নানান ইন্টেনশন থাকবে, তার মধ্য দিয়ে আমরা মানুষের যে কাঙ্ক্ষিত বাস্তবতা সেটা আমরা ফিরে যাব, গণতন্ত্রে ফিরে যাব, সেটাই আমাদের মূল গোল। সেই সেই আমাদেরও প্রত্যাশা, সেই লক্ষ্যে আমরা এগিয়েও যাচ্ছি, আমরা বিশ্বাস করি। সামগ্রিকভাবে এই একেবারেই রমজানের শেষ দিকে আমরা এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালনারেবল, বিশেষ করে রাজধানী ঢাকা। প্রত্যেক বছর ঈদ আসলে নানান ধরনের দুর্ঘটনা ঘটে, রাজধানীবাসী ঢাকার বাইরে চলে যায়। এবছরের পরিস্থিতি কেমন হতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে বাসাবাড়ির নিরাপত্তা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। এই জায়গাটি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর এই বক্তব্যকে আপনি সমর্থন করেন? না না, এটা ঠিক। এত বড় একটা দেশ, এত ঘনবসতিপূর্ণ দেশ, আইন শৃঙ্খলা বাহিনী সবাই নিরাপত্তা ঘরের মধ্যে নিশ্চিত করতে পারে না, কখনোই পারেনি। কিন্তু সেটা চ্যাপ্টারটা বাদ দিলাম, সেটা সচেতন করেছে, কিন্তু অ্যাজ এ হোল ল অ্যান্ড অর্ডার তো ভালো না। মানুষের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কিত। এবং আপনি দেখছেন যে ছিনতাই, চুরি, রাহাজানি, মব যেভাবে বেড়েছে, এটা তো দুর্ভাগ্যজনক। মানুষ তো এক সাগর রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিল একটা নিরাপদ সমাজের জন্য, নিরাপদ দেশের জন্য। সেই কাঙ্ক্ষিত মানে সেটাই যদি পূরণ না হয়, তাহলে আপনি কিসের সংস্কার, কিসের পরিবর্তন, কি লাভ হবে? মানুষের এক্সপেকটেশন যদি বা অর্থনীতি মুক্তি যদি না হয়, মানুষের নিরাপত্তা যদি না থাকে, এই পরিবর্তনের তো কোনো মূল্য নাই। সেই জায়গাটা তো আপনাকে অগ্রাধিকার চিন্তা করতে হবে। সেই অবস্থা আছে। ওই যে বললাম, সরকার একটা দুর্বল সরকার, সেন্ট্রাল কমান্ড নাই। সেক্ষেত্রে রাজনৈতিক সহযোগিতা বা রাজনৈতিক আন্তরিকতাও তো থাকতে হবে। আশ্চর্য ব্যাপার, ইউনূস সরকারের তো কোনো রাজনৈতিক রাইট ওইটা আমরা বলছি। রাজনৈতিক দল আপনাকে কিভাবে সহযোগিতা করবে? আপনি দেখেন, বাংলাদেশের রাজনৈতিক দল তো ইতিহাস সৃষ্টি করেছে। 3 দিন বাংলাদেশে কোনো সরকার নাই। ওবায়দুল কাদের নিজে বলেছে আওয়ামী লীগের লোকরা 10 লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগের পতন হইলে। কত লক্ষ লোক মারা গিয়েছে। বরং রাজনৈতিক দলের কর্মীরা মসজিদ মন্দির সব পাহারা দিয়েছে রাজবাড়ি। এটা তো নজিরবিহীন ঘটনা। এই যে সমস্ত ঘটনা ঘটছে, একটা হলো একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা হয়েছে, নানান ধরনের বিদ্রোহ, এখানে উস্কানি দেওয়ার চেষ্টা হয়েছে। সরকার প্রধান যখনই ডেকেছে সব রাজনৈতিক দল তার ডাকে সারা দিয়ে একসাথে হয়ে গেছে। হয়নি? জাতীয় ঐক্যের প্রশ্নে এখনো ঐক্যবদ্ধ। সরকার ডাকুক যে কোনো প্রয়োজনে, জাতীয় প্রয়োজনে আমরা তো প্রস্তুত আছি। কিন্তু এই রাজনৈতিক সহযোগিতা ছাড়া তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অনেক কঠিন। বাউল ভাই, আমরা তো সহযোগিতা করছি, আর কোথায় আর কতটুকু সহযোগিতা করতে পারি স্পেসিফিক, সেই বিষয়গুলো সরকার যখনই আমাদের কাছে যাবে আমরা তো প্রস্তুত আছি। এখন সেই সহযোগিতা যেমন আমরা যেমন করব বা করতেছি, সুনির্দিষ্টভাবে সরকারের পক্ষ থেকে তো চাইতে হবে, বলতে হবে যে এই সেক্টরগুলো, এই জায়গাগুলো আপনারা সুনির্দিষ্টভাবে আমাদের হেল্প করেন। সেটা না হলে রাজনৈতিক দল করতে গেলে না, যার যার কাজ, আইন শৃঙ্খলা রক্ষার কাজ যার যার কাজ, সেনা করতে গেলে কিছু জটিলতা অনেক সময় তৈরি হয়ে যায়। সেই জন্য গভর্নমেন্ট যেভাবে চাবে আমরা প্রস্তুত আছি। দেশের মানে সরকার যদি চায় এখনো বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করবার জন্য, কেন নয়? আমরা তো বারবার বলেছি এই সরকার ব্যর্থ হতে দেওয়া যাবে না। এটা আমাদের সকলের সরকার, ভুল আছে, ভ্রান্তি আছে, সব আছে, কিন্তু দিন শেষে আবার আমরা ঠিক হব। একটা এই সরকারের কাজ তো একেবারে সবকিছু না, তাদের ভুল ভ্রান্তি হবে, পরিশুদ্ধ হবে, আলোচনা হবে, কথা হবে, এবং একটা ভুল করলে আমরা ছুঁড়ে ফেলে দেবো, এরকম চিন্তা আমরা করছি না। তো আমরা শেষ করবো বাবুল ভাই, আমরা অনুষ্ঠানের শেষ দিকে এই সরকারের আসলে এই মুহূর্তে তড়িৎ গতিতে কোন সিদ্ধান্তগুলো নেওয়া জরুরি এবং কোন কাজগুলো শুরু করা জরুরি বলে আপনি মনে করেন? শোনেন, এই সরকার তো 3 মাসের সরকার না, এটা ইন্টারিম সরকার, 8 মাস চলে গেছে। সরকারের যে মন্ত্রণালয় আছে এই চলতেছে, এই হচ্ছে ল অ্যান্ড অর্ডার একটা গুরুত্বপূর্ণ ইস্যু।
রাজনৈতিক ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, নির্বাচনের ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সংস্কার ইস্যু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সরকারকে 10 হাত দিয়ে কাজ করতে হয়, দশরথী হইতে হয়, এবং এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যারা থাকে তাদের আরও বেশি গতি থাকে, কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এই গতি তাদের মধ্যে দেখিনি। তারপরে ঠিক আছে, যেটা আছে তারা এই গতি দিয়ে, এই শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে আগামী নির্বাচন এবং আইন শৃঙ্খলা যে বিষয়টা, এই বিষয়গুলো দ্রুত এবং জিনিসপত্রের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা যাতে নিয়ন্ত্রণে থাকে, এবং সংস্কার কাজ যাতে চলে, এবং তার চাইতে আরও দ্রুত বেগে যাতে নির্বাচনের প্রক্রিয়া বা কাজ আমরা এগিয়ে নিতে পারি, সেটাই এখন প্রায়োরিটি হবে। জি, ধন্যবাদ বলবো। দর্শক, আমরাও বিশ্বাস করি যে যত সংকট, যত সংশয় থাকুক না কেন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকার আসলে জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের চাহিদা বুঝতে পারবে এবং সে অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং কাঙ্ক্ষিত সমাধানের পথ খুঁজে বের করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।